জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে উত্তপ্ত হয়েছে রাজনৈতিক পরিস্থিতি। আমি খালেদ মহিউদ্দিন আছি আপনাদের সঙ্গে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে। জামায়াত এনসিপি জোটের জোটের সব এমপি দুটি করে শপথ নিল, বিএনপি এবং আরো কিছু সংসদ সদস্য বা শপথ নিয়েছিল একটি এবং সংবিধান সংস্কার নিয়ে আসলে কি হবে সেটি নিয়ে কথা হচ্ছে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। কিছুটা উত্তপ্ত যেন হয়ে উঠেছে সংসদ থেকে রাজনীতি। এসব নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জনাব হাসনাত আব্দুল্লাহ। জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আরো থাকছেন ব্যারিস্টার আব্দুল আলীম রহমান পার্থ। ব্যারিস্টার পার্থ, আপনি আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আপনি কৃতজ্ঞতা জানবেন। 12 ফেব্রুয়ারি দুটি নির্বাচন হয়েছে, একটি সংসদ সদস্য পদের নির্বাচন যেটি সরকার গঠনের নির্বাচন, একটি গণভোট হয়েছে একই দিনে। তারপরে আপনারা সরকার গঠন করেছেন 17 তারিখে, সংসদের অধিবেশন ডাকা হয়েছে 12 মার্চ। তারপর থেকে সংসদের অধিবেশনের দিনগুলিতে আমরা কিন্তু আপনাদের মনোযোগ দিয়ে লক্ষ্য করছি, আমরা যারা জনগণ আছি তারা। আমাদের প্রশ্ন হচ্ছে, অতীতে কি হয়েছে, আপনারা কোন প্রেক্ষিতে জুলাই সনদের প্রতি আস্থা এনেছেন, স্বাক্ষর করেছেন, আপনারা বিভিন্ন সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের কথা বলেছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেগুলি আপনারা সবচেয়ে ভালো জানেন। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে আপনারা কি এক ধরনের পিক এন্ড চুজ করছেন, যখন যেটা সুবিধা সেটাকে সামনে আনছেন? জুলাই সনদে যা আছে বা সংস্কারে যা আছে সেগুলি সংস্কার না করে প্রায়োরিটিতে সেগুলি প্রথমে না এনে অন্য কিছু বলা, এটা কি বিএনপির দলীয় সিদ্ধান্ত? 24-এ ছাত্ররা রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে দিয়েছে বা তাদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি রাজনীতির দ্বিতীয় প্রজন্ম হিসাবে নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখতে আপনাকে কোনো পরিবর্তন আনতে হচ্ছে কিনা, আপনি আগের মতোই আছেন কিনা? বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যান্সেল কালচার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, একে বাতিল করে দেয়, একে বাদ করে দেয়, একে ক্যান্সেল করে দেওয়া, এবং সেটা আবার খুব গর্ব করে বলা। আপনি সেটাকে কিভাবে দেখেন ব্যারিস্টার পার্থ? আমি যতটুকু ধরতে পেরেছি, আপনার কথা ভেঙে যাচ্ছিল, বাট আমি একটা কথা বলি, ছাত্ররা রাজনৈতিক পথ পরিবর্তন করেনি, রাজনীতির কালচার পরিবর্তন করেনি। ছাত্রদের নেতৃত্বে একটা বড় ফাউন্ডেশন যেটা আগে ছিল সেটার উপরে ছাত্ররা নেতৃত্ব দিয়ে একটা সরকার, স্বৈরাচার সরকারকে পতন করিয়েছে। এইটা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে আপনি কোনোভাবেও কোনো কলমের খোঁচা দিয়ে পরিবর্তন করতে পারবেন না, কোনো আইন, কোনো সংস্কার করে পরিবর্তন করতে পারবেন না, যদি আমরা মানসিকভাবে বাংলাদেশের কালচারকে রাজনৈতিক কালচারকে পরিবর্তন না করতে চাই। আপনি যত সংস্কার করেন, যাই করেন, যারাই ক্ষমতা আসবে তারা যদি অ্যাবিউজ করতে চায় ওনারা অ্যাবিউজ করবেন, আর মানসিকতায় যদি অ্যাবিউজ না থাকে তাহলে এই অ্যাবিউজ হবে না। সুতরাং অনেকেই মনে করে হ্যাঁ সংস্কারকে আমরা ওয়েলকাম জানিয়েছি, এখনো জানাই। আর আপনি যদি আমাদের কথা বলার চেষ্টা করেন, আমাদের রাজনৈতিক মোটো বা আমার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে আমি যেই দলের চেয়ারম্যান, আমাদের মোটোটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমি আমার জায়গা থেকে, আমার স্বল্প পরিসরে যেখানে আমি কাজ করি, আমি এই জিনিসটাই উপলব্ধি করতে পেরেছি যে ভালো রাজনীতি আনতে হলে ভালো রাজনৈতিক মানুষের রাজনীতিতে আসতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। সুতরাং আমরা ওই ক্যাম্পেইনই করছি, যার কারণে আমরা ঢাকা বলেন, বাইরে বলেন, আমরা সমাজে সেই গ্রহণযোগ্য মানুষগুলিকে রাজনীতিতে আনার চেষ্টা করছি, যাতে আমরা আমাদের মানসিকতায় উই ক্যান অ্যাকোমোডেট মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড মোর পলিটিক্যাল পিপল দেন আস। এটা যদি হয়, এই মানসিকতা থাকলেই আপনি বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন। আদারওয়াইজ কোনো আইন করে, কোনো সংস্কার করে এগুলি লোক দেখানো হবে এবং এগুলি টিকবে না। ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায়, এই কারণে অফকোর্স একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয় রাজনীতিতে। কারণ 17 বছর আপনি জানেন, যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল, বা মানুষ রাজনীতিবিদদের উপরে কেন জানি বলবো না, মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া। এবং বলে না যে জোকাররা যখন পার্লামেন্টে যায় তখন জোকাররা মেম্বার অফ পার্লামেন্ট হয় না, পার্লামেন্টটা সার্কাস হয়ে যায়। গত 3টা বছর, তিনটা টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল। তো এই কারণে, আর তারেক রহমান সাহেবকে নিয়ে আপনি যে কথাটা বললেন, উনি গত 10, 12, 15 বছরে যেভাবে বিএনপিকে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত, সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের মাথা খারাপ করে দিয়েছেন। যে বাইরে থেকে সাংগঠনিক ভাবে উনার যে নেতৃত্ব ছিল, ন্যাচারালি বিএনপি ভাঙতে পারেনি
বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি। তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে। এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির সমষ্টিগতভাবে বিএনপির মানসিকতার উপরে। বিকজ আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট। আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে, আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না। তো এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার। এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই রিসিপিয়েন্ট বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে, এবং এই 17 বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন, বা যেটা পতন বলবো না, আওয়ামী লীগের তো, যেটা আমি আপনাকে আনঅফিসিয়ালি বলেছি যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না, সামাজিক পতনও হয়েছে। যে এই ধরনের সামাজিক পতন আগে হয়নি, বিকজ আওয়ামী লীগের অবস্থানটা, আওয়ামী লীগের অ্যাট্রসিটিটা, আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে, একটা সাধারণ শিশুর কাছে চলে গিয়েছিল, এবং এই লাস্টে যে গণহত্যাগুলি। তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য। আমরা যদি আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেই, আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি, তাহলে অদৃশ্য শত্রু আমাদেরকে সেটা করে দিতে পারে। তো আমার মনে হয় ভবিষ্যৎ আমি বলতে পারবো না, এটা এর উপর নির্ভর করবে। আর আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলেছি, যতখানি রাজনীতি করছি, আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ। এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপির 31 দফা থেকে আরম্ভ করে অন্য সবকিছু, বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে, সবার কাছ থেকে ড্রাফট নিচ্ছে, সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে, তারপর ওনারা এটা বাস্তবে আসছে। তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি। সো ইনশাআল্লাহ আমি প্রোগ্রেসিভ থিংকিং, আমি মনে করি আর খারাপ কি হবে, ইনশাআল্লাহ ভালোই হবে। পার্থ, আমি ভবিষ্যতের জায়গা থেকে এখন শুধু বর্তমানে পাটাতনে একটু আসতে চাই। আপনি জানেন যে 24-এ ছাত্ররা রাজনীতির গতিপথ, মানে ছাত্রদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গেছে বা পাল্টে দিয়েছে ছাত্ররা, সেখানে আপনারা যারা 53 বছরের বাংলাদেশ রাজনীতির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম, মানে আপনাকে যদি আমি বলি, তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বা রাজনীতিটা কি আগের মতো আর আছে? আপনারা কি নতুন করে কোনো কিছু ভাবছেন? আপনি নতুন করে কিছু ভাবছেন কিনা, মানে আমি আপনারা, এটা অনারিফিক প্লুরাল পার্থ। তো কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা এক ধরনের ক্যান্সেল কালচার দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে মনে হচ্ছে যে আগের কিছু জিনিস বাতিল করেই নতুনের জন্ম হচ্ছে। সেক্ষেত্রে আপনি নিজেকে কোথায় দেখতে পান ব্যারিস্টার পার্থ? খালেদ, আপনার কথাগুলি অনেকখানি ভেঙে গিয়েছে, বাট তারপরও আমি যতখানি ধরতে পেরেছি আপনার কথাগুলি, your voice is breaking down, so বাট আমি তারপরেও যতখানি বুঝতে পারছি। আমি আবার বলবো আপনি, হ্যাঁ আপনি একটু আরেকবার যদি বলেন। পার্থ, আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে কিছু বিনিয়োগ করেছিলেন যে টেলিভিশনে আমি কাজ করতাম, এবং আমার ওপিনিয়ন আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি তাকে অনেকবার ইন্টারভিউ করেছি, সেখানে হয়তো কিছুটা বোঝা যাবে। যারা আন্দালিব রহমান পার্থ, আপনার কাছে প্রশ্ন, মানুষ ভালো হওয়ার কোন জায়গাটার মধ্যে? আমি আইন নিজের হাতে তুলে নেই, আমি আর নিজের হাতে তুলিনি। আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না, সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে 5টা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না, এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি, এটা কোনো ফাংশনালি হইতেছে না। যার যেটা করা দরকার ছিল সে সেটা করতেছে না, তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সে কাজ বন্ধ করছে। তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না? হাসনাত, আপনি যে প্রবলেমটা, আপনি যে কাজটা করছেন এটার জন্য তো আমি বুঝতে পারতেছি আপনি অনেক প্রাউড। আপনি কি চান যে আমরা সবাই এইভাবে আমাদের কাজগুলি করি? না, আমি প্রাউড না। না, মনে করেন যে আমি আজকে, আমি আবারও আমার উদাহরণ দিচ্ছি, আমি একজন সাধারণ নাগরিক, আমি ইনস্টিটিউশনগুলো যদি আমাদের দলে বড় নেতা না, আমি যদি এখন মুরাদনগরের দেখি আমি এটা হাত দিয়ে তুলবো কিনা, আমার প্রশ্ন সরল। আপনি যদি দেখেন কাজটা ঠিকঠাক ভাবে হইতেছে কিনা, এটা কি মানে এটা আমার দেখার দায়িত্ব, অবজার্ভ করা, মানে আমি দেখবো। আপনি আচ্ছা, এটা দেখার দায়িত্ব আপনার না, কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা ঠিকঠাক ভাবে হইতেছে না, বললাম অভিযোগ করব। আমাদের দেশে, ওকে ফাইন, আমাদের দেশের ওই কালচারটা, আপনি যে কালচারটা দেখেন, আইডিয়াল কালচারটা, সেটা আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করুক, কিন্তু আমাদের দেশ করে নাই তো ভাই। আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে, রডের বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে, প্রপার অথরিটিকে যে বলছে না তো বছর ধরে প্রপার। আমি আসনাদ আব্দুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই দিয়া,
তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটিকে অভিযোগ দিতেছেন, তো প্রপার অথরিটিকে অভিযোগ দেওয়ার পরে তাইলেও রডের বদলে বাঁশ গেল কেন, তাইলেও হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন? প্রশ্নটা করেন, আমার মনে হয় উঠে যায় কেন? হাসনাত, হাত দিলে উঠে যায় কেন? হাসনাত, আমি আপনাকে বলি, আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে, এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো, সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি। আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে, আপনি তো এটাই করবেন। ওকে, আপনি এটা করবেন কারণ আপনি নেতা, আপনি তো পদ দেখাবেন, আরেকটা বিষয় আপনি নেতা, আপনি পদ এটা দেখাবেন। আরেকটা বিষয় আছে কি ভাই, এটা আরেকটা ইস্যু আছে, এটা আরেকটা বিষয় আছে। আমি আজকে কার্পেটে হাত দিয়ে উঠাইছি, যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে, কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে, কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয়ে সে সচেতন। এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো 4,500 হয়ে থাকে, 4,500 জায়গায় এরকম কার্পেট দিয়ে হাত তোলা উচিত, তাই তো ব্যাপারটা? মানে এই 4.5 একটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা তো বিচ্ছিন্ন ঘটনা না। এই মুহূর্তে অনেকগুলি জায়গায় এরকম কার্পেটিং আছে, সেগুলি মানুষ হাত দিয়ে তুলবে কিনা? আমার একটা কার্পেটিং উঠানোতে যদি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কার্পেট উঠাইতে শুরু করে, আমার একটা কার্পেট উঠানোর এই এক্সাম্পলটা লক্ষ লক্ষ মানুষ যেন কার্পেট উঠাইতে না হয়, সেটার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা। ঠিক আছে, এটা আপনার ব্যাখ্যা। আপনি এই কাজটা কি, মানে এই কাজটা যে খারাপ হয়েছে সেটা কি আপনি এমনি জানলেন না কেউ আপনাকে তদবির করে এটা জানাইছে? মানে আপনাকে কেউ জানাইছে? এটা আমার সাংবাদিক জানাইছে। এটা আপনাকে সাংবাদিক জানাইছে। আপনার কাছে কি এটা তদবির হিসেবে আসছে, নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা, যেখান থেকে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায়, বা আপনার নিজের গ্রামের বাড়ি, দানাবাড়ি, দাদাবাড়ি, সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন? না, এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আগেই। আমি নরমালি হচ্ছে খুব কম আমাদের এলাকায় যাওয়ার সুযোগ হয়। তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখাইলো যে এই রাস্তা না, আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকার মানুষও খুব ক্ষুব্ধ, এবং হচ্ছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই। সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে, এবং দেখলাম তো এই দুরূহ অবস্থা। কিন্তু আমি আবার নিজের প্রতি সরি ফিল করতেছি আসলে, যে আমার উচিত হয় না, আমার মাপ চাওয়া উচিত, একটা গণমাফ কর্মসূচি হয়তো একটা পালন করা উচিত আমার। মানে এটা কেন বললেন? আমাকে খোঁচা দিলেন? না, খুঁজে দেয় না, আমি গণমাফ কর্মসূচি আমি বুঝি না। হঠাৎ করে সবাই যদি এখন সারা দেশে সবাই যদি কার্পেট উঠানো শুরু করে, তাহলে তো আসলে আপনি সেই আহ্বানই জানাইতেছেন। আমার কাছে মনে হলো আপনি তো নেতা, আপনি যেটা করবেন তাই করবে। এই যে এখানে আমাকে এখানে আপনার অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন, রাস্তা কি খালি চোখ দিয়ে বুঝা যায়? হাত দিয়ে উঠাইলেই রাস্তা বুঝা যায় রাস্তা খারাপ। দিস ইজ দ্য ওয়ে। আপনি আপনারা পথ দেখাইতেছেন, এটা হচ্ছে আমাদের আলোর পথ। আমি পরবর্তী প্রসঙ্গে আসি। আপনার আহ্বান আপনি জানাইছেন, আপনার মেসেজ আপনি লোকের লোকেরটা বুঝছেন। খালিদ ভাই, আমরা ডিসকাশনটা এমন জায়গায় পুট করতেছি, আপনি রাস্তাটা কেন হাত দিলে উঠে যায় আমরা সেই জায়গায় ডিসকাশনটা নিতেছি না, বরং সে কেন চোর ধরাই দিল, আমার কথা হইলো, চোর যদি বাংলাদেশে পুলিশ ছাড়া কম্পিটিটিভ অথরিটিটা যেই ধরুক, আমি সেই ব্যাপারে আপত্তি জানাবো। আপনার স্কুল আলাদা, আপনি বলবেন চোর আপনারই ধরে দেওয়া উচিত, এই হচ্ছে পার্থক্য। আপনি চোর ধরতে চাইলে আপনি বিসিএস দেন, আপনি অনেক মেধাবী মানুষ, আপনি বিসিবি দেন, পুলিশের চোর ধরে, বিচারক হয়, বিচার করে। ওকে ফাইন, তাহলে আমরা ডিসকাশনটা আরেক জায়গায় নেই। না, ডিসকাশন আমার নেওয়ার দরকার নেই, আমি বললাম তো প্রসঙ্গটা নিতে হবে। না ভাই, নিতে হবে। আমাদের দেশের আপনি যে পুলিশকে আপনি বলতেছেন কমপ্লিটলি ফেল করছে ভাই ইনস্টিটিউশনটা, এটা সিলেক্টিভ। যেমন পুলিশে এটা তো বাস্তবতা, রাজনৈতিক। অন্য কেউ কল দিলে কাজ হয় না, এখন হাসনাত আব্দুল্লাহ কল দিলে কাজ হয়। হাসনাত আব্দুল্লাহ কল দিলে কেন কাজ হবে? কারণ আপনাদের দলের লোক না, কেন সিলেক্টিভ হলো এটা? ধরেন আজকে আমার উপদেষ্টা আছে, করতে চাইলাম হাসনাত, আমরা তো করতে চাইলাম, আপনারা নতুন বন্দোবস্তের কথা কয়ে হাতে হাঁটতেছেন। উই আর ইন দ্য সেম পেজ ভাই, উই আর ইন দ্য সেম পেজ। আপনি যেটা চাইতেছেন আমিও সেটা চাইতেছি, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যেটা চাইতেছেন আমি সেটা চাইতেছি আগে না। প্রবলেম হইতেছে যেটা আপনি বিদ্যমান কনটেক্সটটাকে বিবেচনায় নিতেছেন না, আমি বিদ্যমান কনটেক্সটটাকে বিবেচনায় নিতেছি। বিদ্যমান কনটেক্সটে বিবেচনা আমি নেই নাই, আমি আওয়ামী লীগের আমলে শুনছি বিকল্প নাই, বিদ্যমান কনটেক্সট বিবেচনায় নিতেছি না। আমি বিকল্প নাই না, আমি সেই জায়গা থেকে শুনছি আব্দুল্লাহ বললে কাজ হয়, হাসান আব্দুল্লাহ এসে রাস্তা তুলে বন্ধ করে দেয়। ভাই এটা তো আমি বললাম, এটা তো আমার জন্য দুঃখজনক যে আমি বললাম। দেখেন, this has to stop, this has to stop immediately. আমি স্টপ করতে চাই ভাই। দেখেন খালিদ ভাই, আইসিইউতে হসপিটালে আইসিইউ নাই,
ভাই আমরা তো এখন হচ্ছে তদবিরের একদম মানে আমি তদবিরটা নিয়ে বলতে চাইছিলাম। আচ্ছা আমি হসপিটালের আইসিইউ প্রসঙ্গ আমি শুনছি, আমি তদবিরটা নিয়ে একটু বলেন তো, একবারে বলেন ভাই। যে আপনার কাছে কি অনেক তদবির আসে, সারাদিন তদবির আসতে থাকে, মানে আপনি কি অনেক তদবির করেন? তদবির আমি বলি, যেমন 5ই আগস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে, 5ই আগস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে, কারোর সাথে যদি 2 মিনিট কথা হয় সে একটা তদবির করে, ইভেন টকশো শেষে হোস্ট তদবির করে, মানে টকশো শেষে হোস্ট তদবির করে। তো সেই জায়গায় হচ্ছে এই যে তদবির করাটা, কেন তদবির করছে, কারণ এই তদবির যারা করে আমি তাদেরও যেমন সমস্যা, একই সাথে সাথে একটা সিস্টেম ডেভেলপ করে নাই ভাই। কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই, দেখা যাচ্ছে যে রোগী যখন হসপিটালে যায় আইসিইউ নাই, তাকে বলা হয় আইসিইউ নাই, তার আইসিইউ লাগবে, আইসিইউ নাই। কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই কাজ হয়। আপনি আজকে দেখেন রাস্তাতে তো দেবিদ্বারে 4 লক্ষ মানুষ আছে, 4 লক্ষ মানুষ থাকা সত্ত্বেও সেখানে হচ্ছে রাস্তায় এই ধরনের কাজ করার মানে সেই সাহসটা পাইছে। আমরা এটার পরিবর্তনটা ভাই চাইছি, এটার পরিবর্তনটা চাইছি, হ্যাঁ অ্যাবসলিউটলি। আনফরচুনেটলি তো সেটা ভাই আনফরচুনেটলি সেটা তো ওভারনাইট হচ্ছে না, আনফরচুনেটলি সেটা ওভারনাইট হচ্ছে না। এবং আমরা অনেক জায়গায় আশাহত হয়েছি, আমরা বারবার করে এই সিস্টেম ডেভেলপ, দেখেন আপনি যে বললেন চোর পুলিশ ধরে দিবে, পুলিশ সংস্কার কমিশনে দেখেন আজকে, আপনি প্রশাসন সংস্কার কমিশন দেখেন, আজকে আপনি এনবিআরও আজকে আন্দোলন চলতেছে, সংস্কার কমিশন দেখেন। আমাদের মনস্তাত্ত্বিক ভাবে এটার একটা হচ্ছে মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন, একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন। আদারওয়াইজ আমরা আসলে যেভাবেই বলি না কেন এটার সংস্কারটা এখন আস্তে আস্তে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইতেছে। ভাই আপনি মনে হয় হচ্ছে আমি পরবর্তী সেটা ঠিক আছে, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি। আমারও মনে হয় হাসনাত আমি আর আপনি একদমই সেম পেজে, কিন্তু আপনার যে যুক্তি সেই যুক্তি তো আপনারই যুক্তি, বহুবার আপনার সঙ্গে আমারও কথা হয়েছে এখানে। সেইটার ক্ষেত্রে তো আমি আর আলাদা করে আপনাকে আর কনভিন্স করতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার যে চর্চা গত 15 বছর ধরে ইনস্টিটিউশনগুলি ধ্বংস করার জন্য ছিল, সেই একই চর্চা, একই ফাঁদে, একই রাস্তায় আমরা যেন না হাঁটি, এটা হচ্ছে আমার প্রস্তাব। আপনার এটা নিয়ে কোনো মন্তব্য করার দরকার নেই। আমি এটাকে শতভাগ মানি, একই সাথে সাথে আমি এটাও চাই কোন রাজনীতিবিদ যেন তদবির করতে না হয়, কোন রাজনীতিবিদদের যেন যাওয়া না লাগে, কোন রাজনীতিবিদদের ফোনে যেন কোনো ফাইল না ছুটে। আর ঠিক আছে, এটা যেন অটোমেটিক একটা প্রসেসে দাঁড়ায়, এটা যেন একটা অটোমেটিক প্রসেস হয়। ঠিক আছে, আমাদের গবেষণা, আমি আসলে চট করে এমনিতে সময় শেষ হয়ে যাচ্ছে এবং মানে কিছুটা সময় আপনার থেকে একটু বাড়তি নিতে চাই। আমাদের গবেষক দল একটি ছোট কোট পাঠিয়েছে আপনাকে এটি পড়ে শোনানোর জন্য। সেটি হচ্ছে যে এর আগের প্রসঙ্গে, ওই হেফাজত ইসলামের জনসভায় যাওয়া প্রসঙ্গে, সেটা হচ্ছে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছিলেন হেফাজত ইসলামের সমাবেশে দল হিসেবে এনসিপিকে আহ্বান করা হয়নি, অভ্যুত্থান পরবর্তী নেতা হিসেবে ব্যক্তিগত জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহ এই সমাবেশে অংশ নিয়েছেন। তিনি আরো বলেছিলেন যে ওই সমাবেশে অংশগ্রহণ করবে কিনা এটা এনসিপি জানতো কিনা, প্রশ্নের জবাবে তিনি বলছেন কোট যাবে এটা জানতাম, যাওয়ার বিষয়ে আমরা নেতিবাচক ছিলাম না। হাওয়েভার, এটা হচ্ছে তার মন্তব্য। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। এনসিপি হিসেবে দাওয়াত করা হয়নি সেটি তিনি বলেছেন জনাব আদিব। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমরা দেখেছি যে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের থাইল্যান্ড যাওয়ার বিষয়টির প্রতিবাদে আপনার নেতৃত্বে যমুনা ও শাহবাগের আন্দোলনের মুখে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, কিন্তু হামিদ সাহেবের দেশত্যাগ যে শুধু চিকিৎসার জন্য ছিল, সরকারের অনুমোদনের ভিত্তিতেই সেটা ফিরে এসে তিনি প্রমাণ করেছেন। আমাদের অনুষ্ঠানে বা অন্যান্য জায়গায় আমাদের অনুষ্ঠানে এক বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক তিনি সরকারের দিকে আঙুল তুলে বলেছেন হামিদ ইস্যুতে সরকার এনসিপি কে দিয়ে নাটক মঞ্চস্থ করিয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিনা সেটি হচ্ছে প্রশ্ন। বিএনপি নেতার অভিযোগ নিয়ে কি বলবেন, যে সেটি আসলে নাটক ছিল কিনা, সরকার এনসিপি কে দিয়ে নাটক করিয়েছিল কিনা? না, সরকার এনসিপি দিয়ে নাটক করেনি। সরকারের হচ্ছে এখানে একটা ব্যর্থতার পরিচয়, যে এতদিন পরেও একটা দীর্ঘদিন আমরা বারবার করে বলে আসছিলাম যে আওয়ামী লীগের বিষয়টা সিদ্ধান্তে আসতে, কারণ আওয়ামী লীগের এই বিষয়টাকে সিদ্ধান্ত নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে সংকট আসলে ঘনীভূত হচ্ছে, কোন সিদ্ধান্তে আসা যাচ্ছে না। সেই জায়গা থেকে বারবার বলা সত্ত্বেও আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না এসে ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় ফেসিলিটেট করা হচ্ছে, এবং সেটার অংশ হিসেবে আমাদের কাছে ওই যে সাবেক রাষ্ট্রপতিকে থাইল্যান্ড পাঠানোর বিষয়, সেক্ষেত্রে সরকার